দোকানের কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করেই সামনে ঝুলতে থাকা হ্যারিকেনের আলোটা একবার কেঁপে উঠল। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এসেছি জায়গাটার ঠিকানা জিজ্ঞেস করতে, তার মধ্যেই এমন অবস্থা। দোকানটা খোলা রয়েছে, সামনে একটা ছোট স্টোভে আগুন জ্বলছে আর তাতে চা ফুটছে, কিন্তু কোথাও কেউ নেই। আমি আবার ডাকলাম, ও দাদা, দাদা, কেউ আছেন? এদিকে পথ হারিয়ে এসে পড়েছি। আমি যাব ভম্বলপুরে। ভম্বলপুরের রাস্তাটা কেউ একটু বলে দিতে পারেন? কিন্তু আমার কথায় কেউ সাড়া দিল না। এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দোকানটার সামনের দিকে খানিকটা জায়গা আছে, মাথা গোজার মতো। সেখানে ঢুকে দাঁড়াবো কিনা ভাবছি, এমন সময় দোকানের ভিতর থেকে কার যেন একটা গোঙানির মতো শব্দ শুনতে পেলাম। ভাবলাম দোকানের ভেতরে হয়তো কিছু সমস্যায় পড়েছে কেউ। কথাটা ভেবে দোকানের ভেতরে গিয়ে ঢুকলাম। না, এখানে তো কোথাও কেউ নেই। হ্যারিকেনের আলোতে বাইরেটা আলোকিত হলেও ভেতরটা কিন্তু আগের মতোই অন্ধকার রয়ে গেছে। তার মধ্যে ভালোভাবে কোনো কিছুই চোখে পড়ে না। বেরিয়ে আসবো কিনা ভাবছি, এমন সময় আমার ঠিক পেছনেই কেউ যেন একটা এসে দাঁড়িয়েছে মনে হলো। কাঁধের উপরে একটা প্রচণ্ড ধাক্কা অনুভব করতে না করতেই সেই অন্ধকারের মধ্যে গিয়ে পড়লাম আমি। আর তার সঙ্গে সঙ্গে আমার আশেপাশে কারা যেন একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। একজন নয়, বেশ কয়েকজন। আর তাদের হাসির শব্দটা বড়ই অদ্ভুত রকমের। অজানা অচেনা জায়গা, এমন অবস্থায় হাসির শব্দ শুনে আমার তো গোটা শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। উঠতে সবে যাব, ঠিক তখনই মনে হলো কে যেন আমার পাটাকে চেপে ধরেছে। এক ঝটকা দিয়ে পাটাকে ছাড়াতে গিয়ে বুঝতে পারলাম যে ধরেছে তার হাতটা নেহাত কম শক্ত নয়। এখন এখন উঠবো কি করে? সাপের মতো কি যেন একটা আমার পাটাকে জড়িয়ে ধরে রেখেছে। প্রচণ্ড ভয়। আমার গোটা শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু কি কারণে যেন চিৎকার করতে পারলাম না। আবার আবার সেই হাসির শব্দটা ভেসে আসছে চায়ের দোকানের ওই পাশে যে মাটির দেওয়ালটা রয়েছে, ওই দেওয়ালের দিক থেকে। তার মানে ওখানেই কেউ একটা আছে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এতটা ভয় আমি পেয়েছিলাম যে ওখান থেকে উঠে বসার মতো সাহস আমি পাচ্ছিলাম না। পায়ের কাছে শক্ত করে কে যেন আমায় জড়িয়ে ধরে রয়েছে। কোনো মতে একটা পা দিয়ে শরীরটাকে টেনে তুললাম আমি। দেওয়ালের দিকে তাকাতেই আশ্চর্য হয়ে গেলাম। মাটির দেওয়ালের গায়ে আঁচড়ের মতো লম্বা লম্বা দাগ, যেন কেউ প্রবল আক্রোশে ওই দেওয়ালের গায়ে আঁচড় কেটেছে। তারই গভীর ক্ষত। তার নখগুলো যে কত বড় হতে পারে সেটা ভাবতে ভাবতেই পেটের ভেতরটা কেমন যেন গুলিয়ে এলো। হ্যারিকেনটা আরেকবার কেঁপে উঠল। বাইরে হাওয়া দিচ্ছে। টিপ টিপ করে পড়া বৃষ্টিটা তখন আস্তে আস্তে যেন বেড়ে চলেছে। স্টোভের ওপর সসপ্যানে বসানো চা ফুটতে ফুটতে চায়ের ওপরে ফেনা জমতে শুরু করেছে। সে হোক গিয়ে, এখান থেকে একবার বেরোতে পারলে যেদিকে দু চোখ যায় সেখানেই চলে যাব। ঠিক তখনই আবারও হাসির শব্দ শুনতে পেলাম। কোনো রকমে নিজেকে তুলে এবার চিৎকার করে উঠলাম, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! কারণ ততক্ষণে মনে হচ্ছে পায়ের কাছে থাকা সেই সাপের মতো বাঁধনটা যেন আস্তে আস্তে আর একটু ওপরের দিকে উঠতে শুরু করেছে। ওপাশে কাদের যেন একটা পায়ের শব্দ শুনতে পেলাম। একসঙ্গে কারা যেন এই দিকেই এগিয়ে আসছে। বুঝতে পারলাম যারা আসছে তারা মানুষ নয়। এইবার আমার জীবন শেষ। জীবনের শেষ দিনে এসে আমি উপস্থিত হয়েছি।
দুহাতে নিজের চোখ দুটোকে চেপে ধরে কোনো রকমে পায়ের বাঁধন ছাড়াবার চেষ্টা করছি, আর সেই খসখস শব্দগুলো একটু একটু করে আমার একদম একদম কাছে এসে দাঁড়ালো। আমি চিৎকার করে সেখান থেকে উঠে লাফাতে যাব, এমন সময় শুনতে পেলাম, এতক্ষণ পর্যন্ত কথাটা বলে মুকুন্দ চুপ করতেই পাশে বসে থাকা হরিনারায়ণ আর তার সঙ্গে থাকা জীবন যেন একসাথে তাকে চেপে ধরল। এদিকে স্টোভের ওপর ফুটন্ত চায়ের সসপ্যানের সামনে দাঁড়িয়ে একভাবে মুকুন্দর কথা শুনে চলেছিল শশীকান্ত। এবার সে বলল, আরে তারপর কি হলো মুকুন্দ? সেই কথাটা তো বলবি নাকি? দেখেছেন হরিনারায়ণবাবু কথা বলতে বলতে এমন জায়গায় এসে থামে। আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছে মুকুন্দ। এই ব্যাপারটা কি বলো তো? তারপরে কি হলো? আহা, তারপর কি দেখলি সেটাই বল না। কি হলো? যখন ভেবেছিলি মরেই যাবি, তো সেখান থেকে বেরিয়ে এলি কি করে? মুকুন্দ রহস্যময়ভাবে হাসল। তারপর সামনে রাখা চায়ের গ্লাস থেকে খানিকটা চা চুমুক দিয়ে খেয়ে নিয়ে একটা তৃপ্তির শব্দ করে বলল, তা আমার তো তখন আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার মতো জোগাড় আর কি। আর একটু দেরি করলেই হয়তো আমার হৃৎপিণ্ড বেচারা কাজ আর করবে না, তখনই কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু কি হলো মুকুন্দের জানো? হ্যাঁ, কই মাছের থেকে বেশি ছাড়া কম কিছু নয়। আমি তাকিয়ে দেখি একটা কালো মতো ছায়া এসে দাঁড়িয়েছে দোকানের দরজাটার কাছে। আমি তো মাটির ওপরে রয়েছি, তার পেছনে আরেকটা ছায়া, তার পেছনে আরেকটা ছায়া, মোট 3 জন এসে দাঁড়িয়েছে সেখানে। আমি চিৎকার করতে যাওয়ার আগেই বাইরে থেকে কে যেন একটা বলে উঠল, চোর ঢুকেছে নাকি? কার যেন গলা শুনতে পেলাম বলে মনে হলো। মানুষের গলা শুনতে পেয়ে আমার ধরে যেন প্রাণ এলো। তারপরেই মনে হলো ও মানুষ নয়, ও নিশ্চয়ই অন্য কিছু। মানুষের রূপ ধরে এসেছে। 1 জন নয়, 3 জন। এরা সবাই মিলে আমার ঘাড় ভেঙে তারপরে রক্ত চুষে খাবে। কিন্তু কি আর করা যায়? ততক্ষণে একজন হ্যারিকেনটের আলো বাড়িয়ে দিয়েছে। হ্যারিকেনটা নিয়ে তারা আমার দিকে এগোতেই দেখলাম, ও হরি, এতক্ষণ ধরে আমার পায়ে যেটা জড়িয়েছিল সেটা অন্য কিছু নয়, একটা বড়সড় জাল। তারই ফাঁকে পাটা এমনভাবে আটকে গিয়েছিল যে জালটা একটা ভারী পাথর দিয়ে এক পাশে চাপা দিয়ে রাখা হয়েছে। ওহ, কি আর বলবো, মনে হয় যেন ওখান থেকে একটু সরে না যায়, তাই জন্যই ওরকমভাবে রাখা। লোকগুলো ততক্ষণে দোকানে ঢুকে পড়েছে। আমায় দেখতে পেয়ে একদম সামনে থাকা লোকটি বলে উঠল, হেই, কে আপনি? দোকানের মধ্যে এমনভাবে পড়ে আছেন কেন? কি ব্যাপার বলুন তো? নেশা টেশা করেছেন নাকি? আমি তখন হাসবো না কাঁদবো সেই কথাই বুঝতে পারছিলাম না। কোনো রকমে অল্প কথায় লোকগুলোকে সব কথা বুঝিয়ে দিতেই তারা তো হো হো করে হেসেই অস্থির। জালের বাঁধন থেকে আমায় মুক্ত করে সামনের বেঞ্চে বসিয়ে 1 কাপ গরম চা খাইয়ে হোম্বলপুরের রাস্তাটা বলে দিল। এবং সমস্ত কথা শুনে ওরা কি বলে জানো? আরে মশাই, এসব কিছুই নয়। এই যে আমরা দোকানের পেছনে একটা বসার মতো জায়গা আছে, সেইখানেই সবাই বসে একটু গল্প করছিলাম। এই সময় এদিকে লোকজন খুব একটা আসে না। তারপর আকাশের অবস্থা দেখেছেনই তো, ভম্বলপুরে যাওয়ার বাসটা ওই বড় রাস্তার কাছ থেকে ছেড়ে যায় সন্ধেবেলা। তখন 2-1 লোকজন হয়, তারপরে এদিকটা ফাঁকাই থাকে। দেখছেন না, একটা মাত্র দোকান এখানে। কিন্তু এমন জায়গায় যে আপনি ভূতের ভয় পাবেন সে কথা কিন্তু ভাবতে পারিনি। আর ওই হাসির শব্দটা, সেই খ্যাক খ্যাক করে ভুতুরে হাসিটা? আরে না না, কোনো ভুতুরে হাসি নয়। প্রচণ্ড ভয় আর ওই অবস্থার মধ্যে পড়ে মানুষের হাসিকেই অমন একটা বলে, মানে ভূতের হাসি বলে মনে হয়েছিল। কথা বলতে বলতে ওরা অদ্ভুতভাবে হেসে উঠছিল বটে। মানুষের হাসির মাঝে মাঝে এমন অদ্ভুত বলেই মনে হয়। ভয় আমি সেইটুকুই ভুলবশত অন্য কিছু ভেবে ফেলেছিলাম, আর কিছুই নয়। শশীকান্ত তার সসপ্যানটা নামিয়ে ফেলল। তারপর গামছায় হাত মুছতে মুছতে বেজার মুখে বলল, দূর,
কোথায় ভাবলাম একটা ভূতের গল্প শুনবো, তা নয়, খালি জাল আর মানুষের হাসি। দূর দূর দূর। আচ্ছা মুকুন্দ, কোথা থেকে পাস বলতো এসব? জীবন, বুঝলে শশীকান্ত দা, জীবন জীবন এমন অনেক কিছু শিখিয়ে দেয় জীবন। কিন্তু এ কি হরিনারায়ণ বাবু, এমন চুপ করে আছেন কেন? মুকুন্দের কথায় শশীকান্ত, জীবন আর মুকুন্দ তিনজনেই একসঙ্গে ঘুরে তার দিকে তাকালো। হরিনারায়ণ বাবু থমথমে মুখে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে চুপ করে বসে রয়েছেন অনেকক্ষণ ধরে। এবার মুকুন্দর কথা শুনে যেন সম্বিত ফিরে পেলেন, বললেন, সবার ভাগ্যটা তোমার মতন হয় না মুকুন্দ। এমন ভয় পাওয়ার পরেও সেটা যে সাধারণ ব্যাপার সেটা তুমি বুঝে সেখান থেকে ফিরে এসেছো, তা তোমার সৌভাগ্যেরই ব্যাপার। কিন্তু একবার এমনই একটা অবস্থার মধ্যে আমি আর আমার এক বন্ধুও পড়েছিলাম। সেখান থেকে আমি ফিরে আসতে পারলেও আমার সেই বন্ধু কিন্তু ফিরে আসতে পারেনি। সেই রাতের কথা অনেক চেষ্টা করেও আমি কোনোদিনও ভুলতে পারিনি। তোমার গল্পটা শুনতে শুনতে বারবার আমার সে কথাটাই মনে পড়ে যাচ্ছিল। অন্য সময় হলে এই সন্ধ্যের আধো অন্ধকারে শশীকান্তর চায়ের দোকানে বসে একটা গল্পের গন্ধ পেয়ে মুকুন্দ আর জীবন হৈ হৈ করে উঠত। কিন্তু হরিনারায়ণের চোখের দৃষ্টি, মুখের ভাব আর তার সঙ্গে বিপদের একটা গন্ধ পেয়ে তারা কিছুই বলতে পারল না। চুপ করে অপেক্ষা করতে লাগলো। আর ওরা এটা জানে যে হরিনারায়ণ ওদের এই কথাটা ঠিক বলবে। বছর পাঁচেক আগের কথা। তোমরা তো জানোই যে নানান সময় নানান কাজে আমাকে এখানে ওখানে ঘুরতে হয়েছে। পরে বুঝতে পেরেছি এইসব কাজকর্ম আমার জন্য নয়। তার সে জমি জমা যেটুকু আছে তাই ভালো করে দেখাশোনা করে চাষ করাতে পারলে তার টাকাতেই আমার সংসার চলে যাবে। বাবা মা দাদা বৌদিকে নিয়েই আমার সংসার বেশ ভালোই চলছিল। বিয়ে করার কথাও ভাবিনি। রামের মতোই দাদা পেয়েছি, তাই তারই ওপর সব কিছু চাপিয়ে দিয়ে যখন তখনই বেরিয়ে পড়তাম। তো বছর পাঁচেক আগে নৈহাটিতে আমার এক বন্ধুর বাড়িতে আমি গিয়েছিলাম। তার নাম রমাকান্ত। তারপর রমাকান্তের বাড়িতে 2-3 দিন থাকার পর একদিন রমাকান্তই আমাকে বলল, তা হ্যাঁ রে হরিনারায়ণ, তোর বিষ্ণুর কথা মনে আছে? কোন বিষ্ণু? ওই নৈহাটিতে প্রাইমারি স্কুলে পড়ার সময়কার কি সেই বিষ্ণু? এখানে একটা কথা বলা ভীষণই দরকার। তোমরা তো জানো যে ছোটবেলাতে নৈহাটিতে আমার মামার বাড়ির কাছে একটা স্কুল ছিল। আমি সেখানেই পড়াশোনা করেছি। আমাদের এই গ্রামে তো আর তেমন কোনো ভালো স্কুল ছিল না তখন। সেখানেই প্রাইমারি স্কুলে পড়া শেষ করে হাই স্কুলেও আমি পড়েছিলাম। কিন্তু পড়াশুনো আর আমার কপালে নেই। যাই হোক, রমাকান্তের কথায় বিষ্ণুকে মনে পড়ল। নৈহাটির সেই স্কুলে পড়ার সময় বিষ্ণু ছিল আমাদের অন্তরঙ্গ বন্ধু। বেটে খাটো কালো চেহারা ছেলেটা। তার জামার ওপরের দিকের 2 বোতাম সবসময় ছেঁড়া থাকতো। তবে বিষ্ণু মনের দিক থেকে খুব ভালোই ছিল। ছোটবেলায় তার সবসময় ঠান্ডা লাগার ধাঁচ ছিল। কথায় কথায় অনেকেই তাকে বিষ্ণু না ডেকে ঠান্ডা বিষ্ণু বলেই ডাকতো। কিন্তু এতদিন পরে নিশ্চয়ই সব কিছু বদলেছে। তা রমাকান্তকেই বললাম, তা তুই বিষ্ণুর খবর পেলি কোথায়? আর কোথায় আছে ও এখন? না, এখানে থাকে না। শুনেছি তার কোন এক আত্মীয়ের গ্রামের দিকে বাড়ি ছিল। সেই আত্মীয় মারা যাওয়ার সময় তার সম্পত্তি, জমি জমা অনেক কিছুই বিষ্ণুদের দিয়ে গেছে। বিষ্ণু এখন সেখানেই থাকে, সেই সমস্ত দেখাশোনা করে। কালে ভদ্রে নৈহাটিতে আসে। তাছাড়া তুই তো জানিস ওদের পরিবার অনেক বড়। এই নিয়ে তাদের এমনিতেই অনেক সমস্যা হতো। বিষ্ণুর ভাগ্যটা ভালো বলে জায়গাটা পেয়েছে। বিষ্ণুর ভাগ্যটাই যে শুধু ভালো তা নয়, বিষ্ণু নিজেও বড় ভালো ছিল। পরে শুনেছিলাম সেই আত্মীয়ের শেষ বয়সের দিকে প্রায় গোটা 1 বছর বিষ্ণু দৌড়দৌড়ি করেছে তার জন্য। তাকে দেখাশোনা করা থেকে হাসপাতাল, ওষুধপত্র সব কিছুই সে একা হাতেই করেছে। তাই তার সেই আত্মীয়র যাওয়ার সময় সমস্ত কিছুই বিষ্ণুর নামে লিখে দিয়ে যায়। বিষ্ণু সেখানে একাই থাকে। ঠিক হলো আমরা নৈহাটি থেকে রমাকান্তকে নিয়ে বিষ্ণুর কাছেই যাব। তাই সেই মতো ট্রেনে করে গিয়ে পৌঁছালাম প্রথমে কৃষ্ণনগর,
তারপর সেখান থেকে প্রথমে বাসে, তারপরে খানিকটা ভ্যান চেপে এমন করতে করতেই প্রায় 5 ঘন্টা পথ অতিক্রান্ত করে অনেকটা ভেতরের দিকে গিয়ে অবশেষে আমরা গ্রামে পৌঁছালাম। বিষ্ণু কিন্তু আমাদেরকে দেখে ভারী খুশি হলো। সে বলল, তোদের কথা মাঝে মাঝে বড্ড মনে পড়তো বুঝলি। তাও একবার তোর সঙ্গে দেখা হয়েছিল, রমাকান্তের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু রমাকান্তের সঙ্গে দেখা হলো যখন, তখন আবার তোর সঙ্গে দেখা হয়নি। সেই কোন গ্রামে তোর বাড়ি, মাত্র একবার গিয়েছিলাম। তোরা এসেছিস, খুব ভালো হয়েছে রে। বিষ্ণু কিন্তু আমাদের বেশ আদর যত্নই করলো। বিষ্ণুর সঙ্গে একটা লোক থাকে, তার নাম গদাই। সে বাড়ি ঘরের বেশিরভাগ কাজকর্মই করে আর কি। আমরা এসেছি দেখে তাড়াতাড়ি করে মুরগি কাটাও হলো, রাতে জমিয়ে মুরগির মাংস, ভাত, ডাল রান্নাও হলো, খাওয়া দাওয়া বেশ জমিয়েই হলো। রাতের বেলা খাওয়া দাওয়ার পর বাড়িতে বসে কি করব ভাবছি, ঠিক এমন সময় আমি আর রমাকান্ত একটু ভাবলাম যে বাড়ি থেকে ঘুরে আসব। তখনই গদাই এসে বলল, রাতের বেলা বাইরে যাচ্ছেন? যান, তবে সাবধানে যাবেন। গ্রামে উত্তর দিকে ওই যে রামু ময়লার দোকান আছে না, ওই দিকে কিন্তু রাতের বেলা যাবেন না যেন। গদাইয়ের কথায় আমি আর রমাকান্ত একটু কৌতূহলী হলাম। তোমরা তো জানোই, কৌতূহল আমার মধ্যে সবসময় বেশি। ভয়ের চেয়েও কৌতূহলটাকেই আমি সবসময় বেশি প্রাধান্য দিয়েছি। কিন্তু রমাকান্ত একটু ভীতু মানুষ। সে বলল, তাহলে নাই বা গেলাম, বাড়ির চারপাশে ঘোরাফেরা করলেই তো হয় হরিনারায়ণ। গদাই চলে গেল। আমি কিন্তু এই রামু ময়রার দোকানের দিকে যাব বলেই ঠিক করলাম। এতদিন পর এখন মনে হয় সেই রাতে যদি রমাকান্ত আর গদাইয়ের কথা শুনে সেদিকে না যেতাম তাহলে বড্ড ভালোই হতো। বিষ্ণুকে কি যেন একটা কাজে সেদিন সন্ধ্যের পর পাশের গ্রামে যেতে হয়েছিল। পরদিন সকালেই সে ফিরে আসবে। সন্ধ্যার পর গদাইয়ের আর কোনো কাজ থাকে না, সে বেটা গাঁজা খেয়ে ঘুমায়। আমাদের খাইয়ে দাইয়ে বিষ্ণু বেরিয়ে গেছিল গরুর গাড়িতে করে। আমি আর রমাকান্ত একাই রয়েছি। গদাই নিজের সমস্ত কাজকর্ম সেরে দিয়ে দাওয়ার কাছে গিয়ে ঘুমোচ্ছে করে। রমাকান্তকে আমি বললাম, আরে ওসব কিছু নয়, বাজে কথা। আর বিষ্ণুও তো কিছু বললো না, দেখলে না? গদাই বেটা আমাদের ভয় দেখানোর জন্যই এমন বলছে, যাতে আমরা আর কেউই বাইরে না যাই। নিজে বেটা আরাম করে ঘুমাবে, আর আমরা যেন এখানেই পড়ে থাকি। না রে, সন্ধ্যের পর গ্রামে এমনিতেই লোকজন আর বাইরে দেখা যাচ্ছে না। দেখলি না, বিকেলের পর থেকে কেমন সব ফাঁকা ফাঁকা। তাছাড়া উত্তরের ওই দোকানটা তো আমরা একবারও দেখিনি। সেটাই তো বলছি, চল না একবার, শুধু একবারই যাই, ওখানে কি দেখে আসি। রমাকান্তের প্রবল আপত্তি সত্ত্বেও আমরা দুজন মিলে উত্তরের দিকে সেই রামু ময়রার দোকানের কাছে গিয়ে পৌঁছালাম। গ্রামের মাটির বড় রাস্তার আশেপাশের দোকানপাট খুব একটা নেই। একটা চায়ের দোকান একটু দূরে, আর তার পাশেই সেই ময়রার দোকান। মাটির ঘর, আর তার সামনে একটা ছোট্ট মতো ডালা। সেই ডালার কাছে সাজিয়ে রাখা আছে মিষ্টি। আমরা যখন গিয়েছি তখন দেখি সেই লোকটা খালি গায়ে বসে আছে, আর তার পরনে ধুতি। সেই ডালার কাছে একটা উঁচু জায়গার উপর বসে কি যেন হিসেব করছে। আমাদের দিকে তাকিয়ে বলল, বাবুরা কোথা থেকে আসছেন? দেখে তো এদিকের লোক বলে মনে হয় না। আমরা আসছি নৈহাটি থেকে। এখানে বিষ্ণুর বাড়িতে এসে উঠেছি। রাতে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে ঘুরতে এদিকটা এলাম। লক্ষ্য করলাম সে আমাদের সঙ্গে কথা বলতে বলতে বারবার পেছনের দিকে তাকাচ্ছে। আগেই বলেছি, মাটির ঘর, পেছনের দিকে একটা দরজাও আছে। সেই দরজা দিয়ে ওপাশের ঘরটায় যাওয়া যায়। সেদিকে দুবার তাকিয়ে সে দেখে নিয়ে বলল, এখন তো দোকান বন্ধ বাবু, আপনারা কাল সকালে আসুন, বুঝলেন? রামুর কথাটা শেষ হতে না হতেই ভেতরের ওই অন্ধকার ঘরের থেকে কিসের যেন একটা শব্দ শুনতে পেলাম, আর সঙ্গে সঙ্গেই রামু যেন চমকে উঠল। রমাকান্ত ব্যাপারটা দেখতে না পেলেও সেটা আমার আর চোখ এড়ালো না, আর রামুর দুটো চোখ যেন মুহূর্তের মধ্যেই বিস্ফারিত হয়ে আবার মুহূর্তের মধ্যেই স্বাভাবিকও হয়ে গেল। সে স্বাভাবিক গলায় একটু তাড়া দিয়ে যেন বলল, ওয়ে বড্ড দেরি হয়ে গেল, আর দেরি করা যাবে না। বাবুরা, আপনারা এখন আসুন, আমি দোকান বন্ধ করব। তাড়াহুড়ো করে রামু উঠে পড়ল। হিসেবপত্র তখন সেখানে থামিয়েও দিল।
একটা অ্যালুমিনিয়ামের বাক্সের মধ্যে টাকা পয়সা কাগজপত্র ঢুকিয়ে রেখে তাড়াহুড়ো করে যেন আমাদের সামনে দোকানের ঝাপটা বন্ধ করে দিল। তারপর আমাদের কাছে এসে বলল, অনেক রাত হয়েছে বাবু, আপনারা এখন যান, কাল সকালে আসবেন বললাম না। রামুর কথার মধ্যে একটা গম্ভীর স্বর, আর তার সঙ্গে সঙ্গেই যেন প্রচ্ছন্ন আদেশের সুরও ছিল। আমি বললাম, তোমার দোকানে না হয় বসে দেবে না, কিন্তু গ্রামের পথে পথে তো ঘুরতেই পারি, তুমি ফিরে যাও। রামু আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়েই বলল, গ্রামের লোকেদের কাছে আপনারা অতিথি বাবু, অতিথির কোনো বিপদ হোক তা আমরা চাই না। আপনারা হয়তো জানেন না, রাতের বেলা আমার এই দোকানের আশেপাশে থাকাটা ভালো নয়। বিষ্ণু কিংবা গদাই নিশ্চয়ই আপনাদের সে কথা বলেছে। রমাকান্ত কিন্তু কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগে আমি বললাম, বিষ্ণু গদাই আমাদের তো কিছু বলেনি, তা কি ব্যাপার বলো তো রামু? রামু আর কিছুই বলল না। সে তাড়াতাড়ি আমাদের সেখান থেকে চলে যেতে বলে সোজা গ্রামের দিকে ঢুকে পড়ল। একটু পরেই চারপাশটা আরও ফাঁকা হয়ে গেল, কোথাও কেউ নেই। আমাদের সামনে রামু ময়রার মিষ্টির দোকানটা যেন একটা ভাঙা ভুতুরে বাড়ির মতোই অপেক্ষা করতে লাগলো। আকাশে চাঁদের আলোও রয়েছে, তবু চারপাশটা বেশ অন্ধকার। সামনের মাটির রাস্তার ওপারেই ধানের জমি শুরু হয়েছে, তার এক পাশ থেকে সোজা পথ চলে গেছে। সেই পথেই আমরা এসেছি। একটু এগিয়ে গেলে গ্রাম শুরু। দিনের বেলা এই পথে ভ্যান, রিক্সা, গরুর গাড়ি, লোকজন যাতায়াত করে, কিন্তু এখন ফাঁকা। পথের দুপাশে কয়েকটা বড় বড় গাছ দাঁড়িয়ে রয়েছে, তাদের ছায়া পথের উপর পড়ে কেমন যেন অদ্ভুতই লাগছে। আমাদের এই গ্রাম তোমরা যতটা দেখেছো, সেই গ্রাম কিন্তু তার থেকেও বেশি প্রত্যন্ত। গ্রামে ইলেকট্রিসিটির আলো তো দূরের কথা, রাস্তার পাশে জলের ভালো কল পর্যন্তও নেই। গ্রামের লোকেরা তখন ওই পুকুরের জলই ব্যবহার করত। আজ থেকে 5 বছর আগের কথাই আমি বলছি, ওই তোমার মোটামুটি সামান্য কয়েকটা বছর আগের কথাই। নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা। এতক্ষণ ওরা সবাই চুপ করে শুনে চলেছিল। এবার শশীকান্ত বলল, চায়ের দোকান ছিল বললেন না হরিনারায়ণবাবু? সেই চায়ের দোকানে চাটা খাননি নাকি? এই আমার মতো ভালো চা বানায়। মাঝে মাঝে এই কথায় কথায় শশীকান্তের এই নিজের চায়ের প্রতি একটা গর্ববোধ কখনো যেমন ভালো লাগে, তেমনি ওদের আবার কখনো বিরক্তি লাগে। জীবন মনে মনে বিরক্ত হলেও কিছু বলল না। মুকুন্দ প্রশ্ন করল, তারপরে কি হলো? মানে আপনারা কি সেখান থেকে চলে এলেন নাকি? বিপদ যখন মাথার ওপর এসে নাচতে থাকে, তখন আর তার হাত থেকে উদ্ধার পাওয়ার মতো কোনো রাস্তাই হয়তো খুঁজে পাওয়া যায় না। রমাকান্ত আমায় বারবার করে বলতে লাগলো, হরিনারায়ণ, ফিরে চল, ফিরে চল বলছি। অচেনা অজানা জায়গায় এতগুলো লোক যখন বারণ করছে, কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। কিন্তু আমার তখন জেদ চেপে গেছে। রামু দোকান বন্ধ করে দিল ঠিকই, কিন্তু ওই অন্ধকার ঘরের ভিতর কেউ একটা ছিল। শব্দ আমি একটা পেয়েছি ওখান থেকে, বিড়াল টিড়াল হলেও হতে পারে, কিন্তু সেই শব্দটা শুনে রামু চমকে ওঠে এবং আমাদের তাড়াতাড়ি সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য দোকান বন্ধ করে দেয়। তাই সব কিছুই কেমন যেন রহস্যময় বলেই মনে হলো। তোর ফিরতে হলে ফিরে যা, কিন্তু রামুর দোকানের পেছনের ঘরে কিছু একটা আছে, সেটা না দেখে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আমার কথা শুনে রমাকান্ত ভয় পেয়ে গেল। অনেক চেষ্টা করেও তখন আমাকে ফেরাতে পারল না। তখন সেও আমার সঙ্গে থাকতে রাজি হলো। মনের ভেতর বড্ড সাহসও পেয়ে গেলাম। সেই পথ ধরে খানিকটা এদিক ওদিক ঘুরে নিলাম, কিন্তু যতবারই হেঁটে যাই বারবার সেই দোকান ঘরের ভেতরের জায়গাটার কথা আমার মনে হতে লাগলো। মনে হলো আমি যেন সেই অন্ধকারের ভেতরে ওপাশে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সর্বনাশ! তাহলে তাকে দোকানের ভিতরে রেখেই রামু দোকান বন্ধ করে দিল? আর একটু পরেই রামুর দোকানের পেছন দিকটায় গিয়ে দাঁড়ালাম আমরা দুজন। চাঁদের আলোটা সামান্য মলিন হয়ে আসতে শুরু করেছে। কালো মেঘ উত্তর দিক থেকে ধীরে ধীরে আকাশটাকে ঘিরতে শুরু করেছে। মাঝে মাঝে সনসন করে হাওয়ার সঙ্গে 2-1 ফোঁটা বৃষ্টি এসে আমাদের গায়ে পড়ছিল। দোকানটা কিন্তু পুরোটাই মাটির। পেছনের দিকে দরজার কাছে মাথার উপর ছাউনির মতন একটা ব্যবস্থা আছে। সেখানে বড় বড় 2 গামলার মতো কিছু রাখা।
মিষ্টি বানাবার জন্যই হয়তো কোনো কিছু কাজে লাগে। মনে মনে ভাবলাম, এগুলো কি এখান থেকে চুরি হয়ে যায় না? এভাবেই বা বাইরে রাখা হয়েছে কেন? মনে হলো তাড়াহুড়োতে হয়তো রামু এই কথাটা ভুলে গেছে। দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার উপর হাত রাখার সঙ্গে সঙ্গেই একটা ব্যাপার ঘটে গেল। দেখি দরজাটা খুলে গেল। রমাকান্ত আমার দিকে মুখ তুলে তাকালো। রমাকান্তকে কিছু বলতে যাওয়ার আগেই ঘরের ভেতর থেকে ঠান্ডা একটা হাওয়া যেন আমাদের চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। দরজাটা খুলে ভেতরে ঢুকে গেলাম আমি, আর আমার পেছনে রমাকান্ত। ভেতরটা ঘুটঘুট করছে অন্ধকারে। আমাদের কাছে আলো বলতে তেমন কিছুই নেই। উপরন্তু দরজাটাও যেন কখন বন্ধ হয়ে গেছে তা আমরা খেয়ালও করতে পারিনি। দোকানের ভেতরের মাটির মেঝেতে এক পা করে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। সামনের দরজাটা খোলা, মানে ওই দোকানের যেখানে রামু এতক্ষণ বসেছিল সেখানকার। সঙ্গে থাকা পিছনের ঘরে যাওয়ার যে দরজাটা আছে সেখানে কোনো পাল্লা নেই, ফাঁকা। তার জন্যই বোধহয় ঘরের ভেতরের অন্ধকারটা একটু একটু করে সয়ে আসতে লাগলো চোখে। তাকিয়ে দেখলাম দোকানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা কাপড়, বেঞ্চ, গামলা, থালা থেকে শুরু করে আরও যা যা লাগে আর কি সেই মিষ্টির দোকানে, সেই সমস্ত সামগ্রী ওখানে মজুদ রয়েছে। কিন্তু কোথাও আর তেমন কিছুই নেই। রমাকান্তকে কিছু একটা বলতে যাব, পিছনে তাকিয়ে দেখি রমাকান্ত সামনে রামু যেখানে বসেছিল সেই দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে আমারও চোখ পড়ে গেল সেদিকেই। দেখি রামুর বসার জায়গায় ডালাটার কাছে একটা টিমটিমে আলো জ্বলছে, আর রামুর বসার জায়গাটার ওপর উবু হয়ে বসে কি যেন সামনের দিকে বাক্সটা খুলে কিছু একটা দেখছে। সঙ্গে সঙ্গেই সব কিছু বুঝতে পারলাম, বেটা চোর ঢুকেছে নিশ্চয়ই। আমরা যেমন দরজা ঠেলে ঢুকেছি সেভাবে সেও ঢুকেছে। দুপা সামনের দিকে এগোতে যাব এমন সময় শুনতে পেলাম রমাকান্ত আস্তে আস্তে বলছে, হরিনারায়ণ, হরিনারায়ণ, ওই আলোতে সামনের দেয়ালের দিকে তাকিয়ে একবার দেখ। রমাকান্তের কথায় আলোতে তার পাশের দেওয়ালের দিকে তাকাতেই যেটা দেখতে পেলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। দেওয়ালের গায়ে বসে থাকা লোকটার যে ছায়াটা পড়েছে তার মধ্যে থেকে দুটো লাল চোখ যেন আমাদের দিকেই তাকিয়ে দেখছে। তার মুখের ভেতরে সাদা লম্বা লম্বা দাঁতগুলো যেন মাটির দেওয়ালের খড়খড়ে উঁচু নিচু জায়গাটার উপরে অদ্ভুতভাবে মাঝে মাঝেই নড়ে উঠছে। রমাকান্ত ভয় ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমি কিছু বলতে যাব তার আগেই সামনে বসে থাকা লোকটার মাথাটা আস্তে আস্তে আমাদের দিকে অর্থাৎ পেছনের দিকে ঘুরে গেল। তাকিয়ে দেখি লোক কোথায়, এ তো একটা মেয়ে মানুষ। তার মাথার লম্বা চুল ঘাড় থেকে দুভাগ হয়ে সামনের দিকে ছড়িয়ে পড়েছে। আলোটাকে সে তখন একটা হাতে তুলে নিয়েছে, আর সেই আলোতে দেখা যাচ্ছে তার মুখটা বিভৎস। সেই মুখটায় মণিহীন লাল দুটো চোখ, নাকের জায়গায় কালো একটা থ্যাবড়া ফুটো, মুখটা অদ্ভুতভাবে ক্ষত বিক্ষত, দাঁতগুলো এলোমেলোভাবে বেরিয়ে রয়েছে। মুখের মাংস, কপালের কাছ থেকে চামড়া কেউ যেন খুবলে খুবলে তুলে নিয়েছে সব। আর তার ভেতর থেকে কিলবিল করে বাইরে বেরিয়ে আসছে সাদা কালো পোকা। হ্যাঁ, একটা অদ্ভুত গন্ধও ছড়িয়ে পড়লো চারপাশে। আমার দুটো পা যেন মাটির মধ্যে আটকে গেল। দরজার উপর ধাক্কা দেওয়ার শব্দ শুনতেই পেছনে তাকিয়ে দেখতে পেলাম রমাকান্ত দরজায় ধাক্কা দিচ্ছে আর চিৎকার করে বলছে, হরিনারায়ণ, ও হরিনারায়ণ, দরজা বন্ধ হয়ে গেছে। দরজাটা বন্ধ করলো কি বলতো? ততক্ষণে পেছন থেকে সেই মেয়ে মানুষটার বসার জায়গা থেকে উঠে দাঁড়িয়েছে। তার এক হাতে ঝুলছে হ্যারিকেনটা। ভয় যে আমি পাইনি তাও কিন্তু নয়, কিন্তু তখনও মনের ভেতরের সাহসটা পুরোপুরি হারায়নি। এবার সে বলল, তোদের খুব সাহস, তাই না? এতবার করে রামু তোদের বারণ করলো, তারপরও তোরা ওর কথা শুনলি না। খুব সাহস। এই দোকানে কি হয় তা দেখতে এসেছিস? এই দোকানে রাতের বেলা আমি থাকি, আর যারা রাতের বেলা এখানে আসে তাদের অবস্থা হয় ওই রকম। সে নিজের একটা আঙুল তুলে দেখালো। তার আঙুল লক্ষ্য করে এক পাশে রাখা একটা গামলার দিকে তাকাতেই দেখতে পেলাম তার মধ্যে ঘাড় গুজে একেবারে চাপা অবস্থায় পড়ে রয়েছে কেউ। সেদিকে তাকিয়ে দেখেই বুকের ভেতরটা থরথরিয়ে কেঁপে উঠল, আর রমাকান্ত চিৎকার করে উঠল। শেষের কথাগুলো শুনতে শুনতে জীবন আর মুকুন্দ কেমন যেন থতমত খেয়ে গিয়েছিল। শশীকান্ত চায়ের সসপ্যান নামিয়ে ফেলেছিল অনেকক্ষণ আগে। হরিনারায়ণের কথাগুলো শুনে ওরা কেমন যেন চুপ করে রইল।
হরিনারায়ণের চোখ দুটো কেমন যেন উজ্জ্বল হয়ে তাকিয়ে রয়েছে সামনের দিকে। বেশ কিছুক্ষণ সময় চুপচাপ করে বসে রইল সে। বাইরে বৃষ্টিটা বেড়েছে, সেদিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে হরিনারায়ণ আবার বলতে শুরু করলো। আমি যে কতটা বোকা ছিলাম সে কথা এখনো বারবার মনে পড়ে। রমাকান্তর চিৎকারটা শুনে সেদিন যদি দরজার দিকে ছুটে গিয়ে দুজনে মিলে টানাটানি করে দরজাটা খুলতে পারতাম তাহলেও একটা ব্যাপার ছিল, কিন্তু আমি সেটা করলাম না। গামলার দিকে সেই বিভৎস মূর্তিটার আঙুল দেখানোর পরে আমি সেদিকে তাকাতেই দেখতে পেলাম গামলার ভেতরে গুজে রাখা সেই মৃতদেহটা আমার দিকে তাকিয়ে হাসছে। হাত পা মাথা সব শরীর থেকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যেন যেন মানুষ না, সে একটা ময়দার ডেলা। আর সেটাই যেন হঠাৎ করে মানুষের রূপ নিয়ে এমনভাবে আমার দিকে তাকিয়ে হাসছে। প্রচণ্ড ভয়ে রমাকান্ত বারবার আমায় ডাকছে। হরিনারায়ণ, আগেই তোকে বলেছিলাম এখানে আসা ঠিক হবে না। এখান থেকে বেরোবার দরজাটাও আর খুলছে না। আমি দরজার দিকে না তাকিয়ে পায়ে পায়ে এগোতে লাগলাম সেই গামলার দিকে। কি যে অদ্ভুত একটা মায়া আমার মাথার মধ্যে এসেছিল। গামলার দিকে আরেকটু এগোতেই এবার গামলার ভেতর থেকে সেই কাঠা মাথাটাই বলে উঠল, আয় আয় আমার কাছে আয়, গামলার মধ্যে ঢুকবি, আয়। সঙ্গে সঙ্গে গামলা থেকে দুটো লতানে হাত বেরিয়ে এলো, সেটা চেপে ধরলো আমার গলা। তারপর একটা হ্যাচকা টানে আমায় টেনে ফেললো সেই গামলার দিকে। রমাকান্ত দরজা ছেড়ে ছুটে এলো আমার কাছে। আমার দুটো পা কোমরের কাছ থেকে শক্ত করে ধরে সেটা টানতে লাগলো। পেছনে সেই মেয়ে মানুষটা তখনও উঁচু জায়গাটায় চুপ করে বসে রয়েছে। মাঝে মাঝে আমাদের দিকে তাকিয়ে সে খলখল করে হাসছে, যেন এত কিছুতে তার কোনো মনই নেই, সে অন্য কিছু একটার জন্য অপেক্ষা করছে। গামলার মধ্যে থেকে বেরিয়ে আসা সেই হাত দুটো ভীষণ ঠান্ডা, যেন নরকের অতল গহ্বর থেকে বেরিয়ে এসেছে। পচা গন্ধটা ঘুরে ফিরে আমার নাকের ভেতরে বারবার ধাক্কা দিতে লাগলো। পেটের ভেতরটা কেমন যেন গুলিয়ে উঠেছে, কিন্তু সেটা ছেড়ে যেন সেখান থেকে আমি কিছুতেই নড়তে পারছিলাম না। সেই দুটো হাত আমার মাথাটাকে গামলার ভেতরে ঠেসে ফেলেছে। একপাশে মিষ্টি বানানোর জন্য বেশ কিছু জিনিসপত্রও রয়েছে। সেখান থেকে ছোট্ট একটা গামলা আমার হাতের কাছে পেয়ে গেলাম। সেটা তুলে নিয়ে গামলার মধ্যে থাকা সেই কাটা মাথাটার মাথার উপর একটা প্রচণ্ড জোরে বাড়ি মারলাম, কিন্তু তাতে লাভ কিছুই হলো না। তার মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো, আর সেই অবস্থাতেই সে তখনও হেসে চলেছে। রমাকান্ত বোধহয় বুঝতে পেরেছিল এইভাবে হবে না, তাই সে আবার দরজার কাছে গিয়ে সেটা খোলার চেষ্টা করলো। এইবার মেয়ে মানুষটা উঠে এসেছে। এবার দেখতে পেলাম তার মুখের হাসিটা। একটু একটু করে সে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এতদিন ধরে রাতের বেলা রামু ছাড়া আর কেউ এই দোকানের মধ্যে থাকার সাহস করে না, আর রামুকে বললেই সে দোকান ছেড়ে চলে যায়। আর তোরা? আমি কিন্তু এইবার ভয় পেয়েছিলাম। কাঁপা কাঁপা গলাই বললাম, আমাদেরকে ছেড়ে দাও, আর কোনোদিনও আমরা এই দোকানে আসবো না। এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু সেই প্রচণ্ড হাসির মাঝে আমার আর্তনাদ কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। একটা নয়, দুটো কণ্ঠ এখন হেসে চলেছে। একটা শব্দ আসছে গামলার ভেতর থেকে, আর একটা আমাদের পেছনে ওই দরজাটার কাছ থেকে। ঘরের ভেতরের অন্ধকারটা যেন আরো তীব্রভাবে বাড়তে লাগলো, আর তার সঙ্গে রমাকান্তের কান্নামাখা গলার স্বর, আর তার সঙ্গে আমার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা ধকধক করে শব্দ করে এক্ষুনি যেন বেরিয়ে আসবে। বাইরের দিকে কাদের যেন পায়ের শব্দও শুনতে পেলাম। শুনতে পেয়ে চিৎকার করে বলে উঠলাম, বাঁচাও! এই কে কোথায় আছো? বাঁচাও! এই দোকানের ভেতরে আমরা আটকা পড়েছি। বাইরে এবার কয়েকজন মানুষের গলার শব্দ একসঙ্গে শুনতে পেলাম। তারা দরজাটার কাছে এসে দাঁড়িয়েছে। বাইরে থেকে রামুর গলাও শোনা গেল। আমি ঠিক বুঝেছিলাম ওরা দোকানের ভেতর ঢুকবে, তখন যদি জোর করে এখান থেকে। বাবু যে কেন এই সময় লোকজনদের বাড়িতে ডাকে, আমার কথা শুনবে না? এখন যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন তো বাবু আমাকেই বলবে, আর কাকে বলবে? আমার গলা থেকে আর স্বর বেরোচ্ছে না। মাথাটা সেই গামলার মধ্যে একেবারে প্রবেশ করে গিয়েছে। কোনো রকমে মাথাটা তুলতে দেখতে পেলাম রমাকান্ত দরজার একদম কাছে মাটির উপর বসে পড়েছে। সেই বিভৎস মূর্তিটা এক পা করে তার দিকে এগিয়ে যাচ্ছে। কতক্ষণ যে সে দৃশ্যটা চলেছিল তার মনে নেই। এদিকে দরজার উপর ধাক্কা পড়ছে বারবার,
কিন্তু দরজা খোলার কোনো লক্ষণই আর নেই। আমার গোটা শরীর তখন ভয়ে ঘামে জব করে ভিজে গেছে। রমাকান্ত কি করছিল আমি জানি না, তবে আমার মাথার কাছে সেই বাঁধনটা যেন হঠাৎ করেই ছেড়ে গেল। আমি ছিটকে গিয়ে পড়লাম মাটির উপরে। সেই বিভৎস মূর্তিটা আমার গায়ের উপর দিয়ে আমায় ডিঙিয়ে রমাকান্তর একদম কাছে এগিয়ে গেল। আমরা আমরা আজই এখান থেকে চলে যাব। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি 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 কে? আমি হলাম ওই রামুর মা। এই দোকান আমার। দোকান ছেড়ে আমি কোথাও যাব না। রামু ছাড়া রাতের বেলায় দোকানে কেউ প্রবেশ করলে তার অন্তিম পরিণতি এরকমই হবে। কথাটা বলতেই তার হাতে দেখতে পেলাম একটা লোহার লম্বা রডের মতো কিছু একটা রয়েছে। রমাকান্ত কিছু বুঝে ওঠার আগেই তার হা করা মুখের ভেতরে সেই লোহার রডটাকে সে প্রচন্ড জোরে ঢুকিয়ে দিল। রমাকান্ত একটা আর্তনাদ করে উঠে সঙ্গে সঙ্গে মাটির উপর এলিয়ে পড়ল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। রমাকান্ত মাটিতে বসে আছে, তার মাথাটা পেছনের দিকে হেলানো। লোহার রডটা তার মুখের ভেতর থেকে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে মাটিতে গিয়ে গেঁথে গেছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে একসঙ্গে কাদের যেন কথাও শোনা গেল, আর তার সঙ্গে আবার দরজায় ধাক্কা পড়তে লাগলো। গামলার ভেতরে থাকা সেই ভয়ঙ্কর মূর্তিটা তখন ঘরের একপাশে বসে খিলখিল করে হাসছে আমার দিকে তাকিয়ে, আর বলছে, তোর অবস্থা ওরকমই হবে। আজ পর্যন্ত অনেকের অবস্থা এমন হয়েছে। আমি আর সামলাতে পারলাম না। কত যে কথা বারবার মনে পড়তে লাগলো। প্রচণ্ড চিৎকার করেই উঠলাম, আর সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা ভেঙে হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে এলো একসঙ্গে কয়েকজন লোক। তাদের হাতে আলো। গদাই ঘরে ঢুকে রমাকান্তকে অমন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠল, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ঠিক ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে। হায় হায় হায়, এত বড় সর্বনাশ একটা হয়ে গেল গো, এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। রামু মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার পাশে থাকা লোকগুলো আমার দিকে এগিয়ে আসছে। ঘরের মধ্যে কোথাও সেই বিভৎস মূর্তি আর ঘরের করে বসে থাকা সেই মূর্তিটা আর নেই। আমার মাথা ঝিমঝিম করছিল, গোটা শরীরটা যেন ছেড়ে দিয়েছিল। আমি গামলার উপরে লুটিয়ে পড়লাম। বুঝতে পারলাম গামলাটা ফাঁকা, তার মধ্যে কোথাও আর কিছুই নেই। জ্ঞান হারাবার আগের মুহূর্তে দেখতে পেলাম রামু আমার দিকে এগিয়ে আসছে। সর্বনাশ! আপনার বন্ধু রমাকান্ত মারা গেল। আপনি ওখান থেকে বেঁচে পেরিয়েছিলেন ওরা সঠিক সময়ে এসেছিল বলে, না হলে তো। কিন্তু আসলে ব্যাপারটা কি ছিল? মানে রামুর দোকানে রাতের বেলা অমনভাবে যে অশরীরী কিছু একটা আসতো, সেই কথা নিশ্চয়ই গ্রামের লোকেরা জানতো, আর আর তাই তোকে বারণ করেছিল। কিন্তু ওটা কি সত্যি সত্যি রামুর মা ছিল? আচ্ছা হরিনারায়ণ বাবু, আরেকটা কথা বলুন তো। আপনি বললেন যে ঘরের মধ্যে আরও একজন ছিল, তা সেটা কে? হরিনারায়ণ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার চোখের সামনে রমাকান্তের সেই বীভৎস মৃতদেহটা বারবার যেন ভেসে আসছিল। একটু একটু করে তার চোখের পাতা সামান্য ভিজে এলো। ধরা গলায় হরিনারায়ণ বললেন, সেই সমস্ত কথা পরে শুনেছিলাম। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার পরে তার আমায় আর রমাকান্তকে সেখান থেকে বার করে নিয়ে গিয়েছিল। পরদিন সকালে যখন জ্ঞান ফিরল, দেখতে পেলাম মাথার কাছে বিষ্ণু গম্ভীর মুখে বসে আছে। আমি উঠতেই জানতে পারলাম রমাকান্ত কাল রাতেই মারা গেছে। রমাকান্তের মৃতদেহটা গ্রামের লোকেরা সেখানেই রেখেছে। এখান থেকে বিষ্ণুই ব্যবস্থা করে দেবে। আমি তাকে নিয়ে নৈহাটি চলে যাব। বিষ্ণুও আমার সঙ্গে যাবে, কারণ হঠাৎ করে রমাকান্ত এমনভাবে মারা গেল, সে কথা তো আর তার বাড়ির লোকেদের বোঝাতে হবে, তাই না? তাই বিষ্ণু আমায় কাঁদতে দেখে দুঃখের সঙ্গেই সে বলে উঠল, আমারই ভুল হয়েছে, তোদের আগে আগে সব কথা বলা দরকার ছিল। গদাই বেটা অন্ধকারে নামলেই গাঁজা খেয়ে ঘুমোতে যায়, সে আর তোদের কি বলবে ভালোভাবে? ওই দোকানের মধ্যে আমরা যাদেরকে দেখেছিলাম তারা কি ছিল? সে যদি রামুর মা হয় তাহলে এমনভাবে সেখানে ছিল কেন? বাইরে কয়েকজন লোক ছিল, তাদের মধ্যে রামুও ছিল। আমার কথা শুনেই বোধহয় সে ঘরে এসে ঢুকলো, তারপর বলল,
কাল রাতে আপনাদের জোর করে নিয়ে আসলেই ভালো হতো, মা আমায় বলেছিল। কিন্তু আমি ভাবলাম আপনারা হয়তো চলে যাবেন দরজা বন্ধ করে দিলেই। কিন্তু আপনারা যে কিন্তু পেছনের দরজাটা তো বন্ধ ছিল, আপনারা ঢুকলেন কি করে? দরজাটা খোলাই ছিল। বিষ্ণু দরজার কাছে গিয়ে সামান্য ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। অনেকদিন হলো রাতের বেলা ওইখানে কেউ থাকে না, থাকলেই তার অবস্থা এমন হয়। আমি নিজেই থাকতে সাহস পাই না। আমার মা আর ওই যাকে দেখেছিলেন সে আমাদের ওই দোকানের কাজের লোক সাধন। আমায় ওরা কখনোই কিছু বলে না, কিন্তু রাত হলেই আমি আলো জ্বালিয়ে রাখি, তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিই। কাল যেই এমন একটা ব্যাপার হবে সেটা যদি একবার বুঝতে পারতাম। রামু বিষণ্ণ মুখে আমার পাশে বসে রইল কিছুক্ষণ, তারপরে আবার বলল, আজ থেকে অনেক বছর আগের কথা। এই দোকানটা তৈরি করেছিল আমার বাবা। আমার বাবার মিষ্টি সুখ্যাতি আশেপাশের জায়গায় ছিল, কিন্তু এই গ্রামের আশেপাশে আরও অনেক মিষ্টির দোকান ছিল। তারা কেউই আমার বাবার এই উন্নতি সহ্য করতে পারতো না, তাই বারবার তার ক্ষতি করার চেষ্টা করত। কিন্তু আমার মায়ের বুদ্ধিতে আমার বাবার কখনো ক্ষতি হয়নি। তখন বাবা অসুস্থ। বাবা মারা যাওয়ার মাসখানেক আগের কথা। আমার বয়স তখন কম। মা আর আমি মিলে ওই মিষ্টির দোকান চালাতাম। সাধন ছিল বাবার কাছের লোক, সে সব কিছুই জানতো। রাত হয়ে গেলে মা আমায় সেখান থেকে বাড়ি চলে যেতে বলতো, তাছাড়া বাবারও শরীর ভালো নয়। মা আর সাধন দোকানের সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে বাড়ি ফিরত। একদিন রাতের বেলা দোকানে একদল লোক ঢুকে পড়ে। তারা কেন ঢুকেছিল তা আমি জানি না। দোকান থেকে টাকা পয়সা জিনিসপত্র কোনো কিছুই তারা নেয়নি। অনেক রাতে মা ফিরছে না দেখে বাবা আমায় দোকানে যেতে বলে। আশেপাশের কয়েকজন লোককে নিয়ে যখন দোকানে যাই, দেখি দোকানের ঝাঁপ বন্ধ, কিন্তু পেছনের দিকে দরজাটা খোলা। সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখতে পাই আমি যেখানে বসি ঠিক তার ওপরেই মা দেওয়ালের একপাশে হেলান দিয়ে বসে আছে। তার গলাটা ধারালো কিছু একটা দিয়ে যেন কেটে দিয়েছে। রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চারিপাশে, কিন্তু সাধনকে খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজির পর আমাদের মধ্যেই একজন দেখতে পায় তার শরীরটাকে কেটে একটা গামলার মধ্যে ভরে রেখেছে কেউ। রক্তে ভেসে যাচ্ছে গোটা জায়গাটা। কে যে এমনভাবে প্রবল আক্রোশে আমার মাকে আর সাধনকে মেরেছে সে কথা আমি কোনো দিন জানতে পারিনি। সাধন সাহসী ছিল, তার উচ্চতা খুব বেশি ছিল না। গামলার মধ্যে তাকে ঢুকিয়ে তারপরেই তাকে মারা হয়েছিল। গামলার মধ্যে ধারালো কিছু দাগ ছিল, বেশ কয়েকটা। রামুর কথা শুনে আমার চোখের সামনে যেন সেই দৃশ্যটা ভেসে উঠল। গামলার মধ্যে কোন রকমে কাটা কাটা সেই শরীরটা আমার দিকে তাকিয়ে রয়েছে। রামুও উঠে পড়েছিল। আমি বললাম, কিন্তু তুমি তো ওই দোকানেই থাকো, তার মানে তোমার মাকে আর সাধনকে এর আগেও তুমি কি দেখেছো? মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে ওই দোকানটাকে আবার দাঁড় করিয়েছিলাম। প্রথম দিকে মাঝে মাঝে একটু ভয় হতো, এখানেই মা আর সাধনকে ওরা কেটে ফেলেছিল, কিন্তু পরে আস্তে আস্তে ভয়টা কমে যায়। একদিন রাতের বেলা দোকান বন্ধ করব, কাজের জন্য যে ছেলেটা থাকতো সে সন্ধ্যায় সেখান থেকে চলে যায়, কিন্তু সেদিন তখনও যায়নি। আমি হিসেবপত্র সেরে কি একটা যেন কাজ আগে থেকেই করে রেখেছি। এমন সময় হঠাৎ করে পেছনের ঘরের দিক থেকে একটা শব্দ পাই। ঠিক আপনারা যেমন আজ দোকানে গিয়েছিলেন তখন যেমন শব্দ হয়েছিল, আপনারা ভেবেছেন কি আমি বুঝতে পারিনি নাকি? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছিলাম। তেমনই একটা শব্দ শুনি সেদিনও। হাঁটতে হাঁটতে পেছনের এই অন্ধকার ঘরের দরজাটার কাছে গিয়ে দেখি মাটির ওপরে মা উবু হয়ে বসে রয়েছে আমার দিকে তাকিয়ে। মায়ের মুখটা বিভৎস, কিন্তু বিশ্বাস করুন মাকে অমনভাবে দেখেও আমি কিন্তু ভয় পাইনি। ভীষণ কষ্ট হয়েছিল। মৃত্যুর সময় মাকে দেখতে পাইনি। মা আমায় দেখে বললেন, চিন্তা করিস না রামু, এই দোকানে আমি সব সময় থাকবো। অন্ধকার নামলে তারপর এই দোকান আমার। মনে রাখিস, রাতের বেলা এই দোকানে তুই ছাড়া আর যেন কেউ না থাকে, তাহলে কিন্তু বিপদ হবে। মায়ের কথা শেষ না হতে হতেই দেখতে পেলাম সাধনকে একটা গামলার উপরে চুপ করে বসে আছে।
তার গলাটা একপাশে হেলে রয়েছে, আর সেটা কাটা। সেখান থেকে তখন রক্ত ঝরে পড়ছে। সাধনকে দেখে কিন্তু খুব ভয় পেয়ে গেলাম। ছিটকে সেখান থেকে সরে আসতে গিয়ে মাটির ওপরে হুমড়ি খেয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরেছে তখন অনেক রাত হয়ে গেছে। তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু বুঝতে পেরেছিলাম ওই দোকানে মা আর সাধন এর পরেও থাকবে। এরপরে ওই দোকানে আরও কয়েকটা ঘটনা ঘটে। রাতের বেলা একবার চোর চুরি করার জন্য ঢুকতে গিয়েছিল দোকানে। পরদিন তার মৃতদেহ পাওয়া যায় বীভৎসভাবে। তারপর থেকে রাতের বেলা ওই দোকানে থাকা তো দূরের কথা, ওই দিকে যেতেও কেউ সাহস করে না। হরিনারায়ণ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ওরা বুঝতে পারল তার কথা শেষ হয়েছে। কারোর মুখে কোনো কথা নেই। একটু একটু করে রাত বাড়তে শুরু করেছে। শশীকান্ত দোকান বন্ধ করবে বলে উসখুস করছে। জীবন বলল, রমাকান্তের মৃতদেহ নিয়ে তারপর নৈহাটিতে ফিরে এলি, কোনো সমস্যা হয়নি? হ্যাঁ, অনেক সমস্যা হয়েছিল, কিন্তু রামু আর বিষ্ণু আর গ্রামের লোকেরা অনেকেই আমাকে সাহায্য করেছিল। পুলিশি ঝামেলার মধ্যেও পড়েছিলাম, সেখান থেকেও বেরিয়ে এসেছিলাম ওদেরই সাহায্যে। তোমরা তো জানো পুলিশ এই সমস্ত ব্যাপার বিশ্বাস করে না। চেনাশোনা কিছু লোক ছিল, তাদের সাহায্যে পুলিশের ঝামেলা থেকে বেরিয়ে এসেছিলাম বটে, কিন্তু এখনো মনে পড়ে সেদিন যদি আমি জেদ না করতাম তাহলে রমাকান্ত আর আমি ওই দোকানে ঢুকতামই না, আর তাহলে রমাকান্তকে এইভাবে মরতে হতো না। হরিনারায়ণ উঠে পড়ল। তার সঙ্গে জীবন, মুকুন্দ সকলেই উঠে পড়ল বাড়ি যাওয়ার জন্য। শশীকান্ত ঝাঁপ ফেলতে ফেলতে বলল, হরিনারায়ণ বাবু, আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, অনেক রকম গল্প আছে আপনার কাছে। আরেকদিন আরেকটা গল্প শুনবো না হয়? আসলে আজ বড্ড দেরি হয়ে গেছে আর কি। বৃষ্টি পড়ছে বলেই তো বসেছিলাম, না হলে তো আরও আগেই চলে যেতাম। ঠিক আছে, আবার না হয় একদিন তোমাদেরকে এমন কোনো কথা শোনাবো। আমার জীবনে এমন অদ্ভুত অভিজ্ঞতা অনেকই ঘটেছে, বুঝলে। হরিনারায়ণ উঠে পড়ল। নিজের মনে মনে বলতে লাগলো, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারলাম না। রামুর মা আর ওই সাধন যদি প্রেতাত্মাই হয়ে থাকে, তাহলে আমায় এত কাছে পেয়েও তারা মারল না কেন? ওদের কাছে তো মারার সুযোগ হিসাবে আগে আমিই ছিলাম, সাধন তো আমাকে ধরেও ছিল। তাহলে কি রমাকান্ত আমাকে ছাড়াতে গিয়ে ওদের নজরে পড়েছিল? এই কথার উত্তর এখনো পর্যন্ত আমি খুঁজে বার করতে পারিনি। আর সব থেকে আশ্চর্যের কথা, বিষ্ণু তারপরেও অনেকদিন পর্যন্ত ওখানেই ছিল, এখনো আছে বোধহয়। বিষ্ণুর ওখানে ঘুরতে গিয়ে একবার তার সঙ্গে আমি কথাও বলেছিলাম, তবে এরপর থেকে ওই দোকানের দিকে রাতের বেলা যাওয়ার সাহস আর কেউই করতে পারেনি। রামু নিজেও সন্ধ্যের আগে আগেই দোকান বন্ধ করে দিত। ওরা বেরিয়ে পড়ল। শশীকান্ত আর হরিনারায়ণ নিজের বাড়ির দিকে এগোতে লাগলো। জীবন আর মুকুন্দ এগোতে লাগলো নিজেদের বাড়ির দিকে। একই গ্রামে হলেও দুজনের বাড়ির পথ আলাদা। ঠিক তখনই বৃষ্টিটা আবার ফোঁটা ফোঁটা শুরু হয়েছে। সেটা দেখে ওরা আর হেঁটে না গিয়ে দৌড়াতে লাগলো এবার।